প্রিয় লিসেনার্স, আজ আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব সেই ঘটনাটি লাশ কেন্দ্রিক একটি ঘটনা। তো কথা না বাড়িয়ে আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। সময়টা তখন শীতকাল। সন্ধ্যাবেলা বাড়ির পাশে আগুন ধরানো হয়েছে। তাতে কয়েকজন মিলে আগুন পোহাচ্ছে। আমিও তাদের সাথে যোগ দেই। পাশের বাড়ির নেহান ও আমি দুজনে বসে আছি। কিছুক্ষণের মধ্যে আশেপাশে অন্ধকার হয়ে যায়, মানে সন্ধ্যা হয়ে গেছে। গ্রামে তো খুব তাড়াতাড়ি রাত হয়ে যায়। এই ধরুন 8টা-9টা বাজলেই গ্রামে অনেক রাত। নেহান এক সময় চলে যায়, আমি ঘরে শুয়ে আছি। আমাদের বাড়ির পাশে একটি ধান ক্ষেত আছে। ধানগুলো পেকে গেছে, কয়েকদিনের মধ্যেই হয়তো ধানগুলো কাটা হবে। সন্ধ্যা রাতে হঠাৎ শুনি আমার রুমের পাশের ধান ক্ষেত থেকে কীরকম একটা অদ্ভুত আওয়াজ আসছে। আওয়াজটা ঠিক এইরকম, যেমন জোরো হাওয়া হলে সনসন আওয়াজ হয়, ঠিক তেমন। জানালা খুলে দেখি প্রচণ্ড বাতাস বইছে। গায়ে খুবই ঠান্ডা বাতাস এসে লাগে। সাথে সাথে জানালাটি বন্ধ করে দেই। সেদিন রাতে সবাই খেয়ে দিয়ে শুয়ে ঘুমিয়ে পড়ি। মাঝরাতে হঠাৎই আমার ঘুম ভেঙে যায়। আমি জেগে শুনতে পাই ধান খেতে কি যেন বিড়বিড় করে কিছু একটা বলছে। ভাবলাম হয়তো চোর এসেছে, হয়তো বা সে দান করতে এসেছে। তাই আমি একটা জানালা খুলে বাইরে দেখার চেষ্টা করি যে ধান খেতে আসলেই কি কোনো চোর আসলো কিনা। কিন্তু জানালা খুলতেই ঠান্ডা বাতাস আমাকে শীতল করে দেয়। আমার চোখ যায় ধান খেতের মাঝখানে। আরে ওইটা আবার কি? দেখে তো মনে হচ্ছে সাদা কিছু, কেউ পড়ে আছে। একবার গিয়ে দেখবো, না যাওয়া ঠিক হবে না। মাকে ডাকবো, মনে মনে এসব ভাবতে থাকি। মাকে কয়েকবার ডাক দিলেও কোনো সাড়া পাইনি। তাই একা ঘর থেকে বের হবার সাহস পাইনি। তারপর ঘুমিয়ে পড়ি। পরদিন সকালবেলা লোকজনের হই হুল্লোর আওয়াজে আমার ঘুম ভাঙে। কয়েকজন মিলে কি যেন বলছে। আমি দ্রুত বিছানা ছেড়ে উঠে পড়ি। বাহিরে গিয়ে দেখি আমার রুমের পাশে ধান খেতে সবাই কি যেন করছে। সেখানে গিয়ে দেখি ধান গাছে রক্ত লেগে আছে। সবাই রক্ত দেখেই সেখানে বীর করেছে। আমি খুবই অবাক হই। এখানে তো আমি রাতে কাউকে বিড়বিড় করে কথা বলতে শুনেছিলাম, তাহলে এখানে রক্ত আসলো কোথা থেকে? কেউ কিছু বুঝে উঠতে পারে না। এক সময় সেখান থেকে সবাই চলে যায়। আমি আমার কাজে মানে কলেজে চলে যাই। বিকেলে কলেজ থেকে ফিরে পাশের বাড়ির একটা ছোট ছেলেকে টিউশনি পড়িয়ে সন্ধ্যাবেলা বাড়িতে ফিরি। সন্ধ্যার পর আমি নামাজ পড়ে বাড়ি ফিরছি। সাথে কেউই ছিল না। একা একা হেঁটে বাড়ির প্রায় কাছেই চলে এসেছি। তখন পাশের বাড়ি থেকে একজন লোকের কথার আওয়াজ পাই। সেই বাড়িতে গিয়ে দেখি দুজন লোক বাড়ির মহিলাদের সাথে দাঁড়িয়ে আছে। আমি সেখানে যাওয়ার পর পাশের বাড়ির মহিলাটি বলে সে নাকি তাদের বাড়ির পাশে রাতের বেলা একটি লাশ দেখেছিল। সেটা নিয়ে এখন তারা আলোচনা করছে। আমি আবার এসব বিশ্বাস করি না, তাই তাদের কথায় কান না দিয়ে সেখান থেকে চলে আসি। রাতের বেলা ঘুমিয়ে আছি, হঠাৎই আমার ঘুম ভেঙে যায়। আমি জেগে শুনতে পাই আমার রুমের বাহিরে কিছু একটা শব্দ হচ্ছে। মনে হচ্ছে আমার ঘরের ঠিক সামনে দিয়ে কেউ কিছু একটা টেনে নিয়ে যাচ্ছে। কৌতূহলবশত ঘরের বাহিরে তাকিয়ে দেখি বাহিরে একটা লোক কিছু একটা টেনে আমাদের পুকুর পাড়ের দিকে নিয়ে যাচ্ছে। আমি একটা টর্চ হাতে দরজা খুলে বাহিরে বের হই। আর একটু সামনে এগোতেই দেখতে পাই মাটিতে একটা লাশ পড়ে আছে। লাশটি দেখে আমি অনেক ভয় পেয়ে দৌড়ে রুমে চলে আসি। আমার খুব ভয় লাগছে। কে যেন এইমাত্র সেই লাশটিকে টেনে আমার রুমের সামনে দিয়ে সেখানে নিয়ে গেল। আমি পাশের রুমে বাবাকে ডেকে বিষয়টি বলি। বাবা উঠে বসে। বাবাকে সাথে নিয়ে সেই লাশটির কাছে গিয়ে দেখি সেখানে কিছুই নেই। বাবা বলে, তুই কোথাও ভুল করছিস, এটা তোর দুঃস্বপ্নও হতে পারে। আমি বলি, না বাবা, আমি কিছুক্ষণ পূর্বে এখানে একটা লাশ দেখেছি। তাই সেখানে কিছু না দেখতে পেয়ে বাবা আমি ঘরে চলে আসি। পরদিন আমি কলেজে গেলে কয়েকজন বন্ধু বলতেছে যে তাদের বাড়িতে নাকি গতরাতে সবাই একটি লাশ দেখেছে। লাশটি মাটিতে পড়েছিল। আমি জিজ্ঞেস করি, আচ্ছা পরে লাশটির কি হলো? তখন তারা বলে, কি আর হবে, আমরা লোকজনকে ডেকে নিয়ে সেখানে গেলে দেখি লাশটি নেই। এক সময় কলেজ ছুটি হলে সবাই যার যার মতো করে বাড়ি ফিরে যায়। আমিও বাড়িতে চলে আসি। সন্ধ্যার পর মসজিদ থেকে নামাজ পড়ে বাড়িতে ফিরছি। হঠাৎই আমার চোখ যায় আমাদের বাড়ির গাব গাছটির উপর। দেখি গাব গাছের ডালে সেই লাশটি রাখা।
এটা দেখে আমি ভয় পেয়ে দৌড়ে চলেই যাচ্ছিলাম। ঠিক তখনই গাছ থেকে লাশটি আমার সামনে পড়ে যায়। আমি ভয়ে চিৎকার করতে থাকি এবং মসজিদের দিকে দৌড়াতে থাকি। মসজিদের পাশের বাড়ির এক চাচা তখন নামাজ পড়ছিলেন। আমি সেই চাচাকে বললে তিনি আমার সাথে আসেন, কিন্তু না, এইবার কোনো লাশ দেখা যায়নি। এক সন্ধ্যাবেলা আমি আমাদের বাড়ির পাশে একটা সুপারি গাছের সাথে হেলান দিয়ে ফোনে কথা বলছিলাম। হঠাৎই আমি খেয়াল করি আমার ঠিক পাশেই একটা লাশ, আর এটা দেখে আমি খুবই ভয় পেয়ে যাই। আমি দৌড়ে পালাতে থাকি। একসময় বাড়িতে চলে আসি। কি শুরু হলো আমাদের এলাকায়? রাত নেই, সন্ধ্যা নেই, যে কোনো সময় শুধু লাশ আর লাশ। এমনিতেই আমার লাশ দেখলে ভয় লাগে, ভয়ে আমার গা শিউরে ওঠে। রাতের বেলা আমি গভীর ঘুমে মগ্ন। হঠাৎই আমার ঘুম ভাঙে। আমার কাছে মনে হচ্ছে কিছু একটা আমার ঠিক পাশেই শুয়ে আছে। কেমন যেন একটা গন্ধ নাকে আসে। আমি ভয়ে ভয়ে পাশে হাত রাখলাম, আর তাতেই বয়ে আটকে উঠি। আমি যা ভাবছিলাম তাই হলো। মনে মনে যেটাকে ভয় পেতাম সেটাই এখন আমার ঠিক পাশে। আমি বুঝতে পারি যে আমার বাম পাশে একটা লাশ শুয়ে আছে, মানে লাশটি শোয়ানো অবস্থায়। এটা দেখে আমি ভয়ে চিৎকার দিয়ে দৌড়ে ঘর থেকে বের হয়ে যাই। দেখি সেই লাশটিকে কোথাও আর দেখা যাচ্ছে না। আমি রুমে যেতেও ভয় পাচ্ছি। পাশের রুমে বাবাকে ডাক দেই। বাবা এসে সব কিছু দেখেন। বলে, বাবা, তুই স্বপ্ন দেখেছিস হয়তো। প্রতিদিন কিসের ভৌতিক গল্প পড়িস? এটাই হয়তো তোর মনে কল্পনা হচ্ছে, স্বপ্ন দেখেছিস। এত করে বলি, এসব ভৌতিক গল্প ছাইপাশ পড়িস না। না, কে শুনে কার কথা? বাবা পাশের রুমে চলে যান এতগুলো কথা আমাকে শুনিয়ে। আমি ভয়ে ভয়ে রুমে প্রবেশ করি। তারপর সেই রাতে আমি রুমে লাইট জ্বালিয়ে ঘুমিয়ে পড়ি। সকালে সবাইকে ডেকে আমার সাথে যা ঘটেছে তা বলি। সবাই বলতে থাকে, আরে এটা তোর মনের ভুল, কিন্তু কেউই আমার কথা বিশ্বাস করে না। তখনই আমার একটা কথা মনে পড়ে। ওই যে সেদিন পাশের বাড়ির মহিলারা লাশের বিষয়ে কথা বলছিল, আমি তখনই সেই বাড়িতে যাই। সেই বাড়ির কাকিকে আমার দেখা লাশের বিষয়ে বলি। কাকি বলে, হ্যাঁ, কিছুদিন আগেই তো এইরকম একটা লাশ আমি আমাদের ঘরের পাশে দেখেছিলাম। আমি কাকিকে জিজ্ঞেস করি, আচ্ছা এটা কি কাকি, বা কার লাশ এটি, যে এইভাবে রাতের বেলা আমার সামনে আসে, আমাকে ভয় দেখায়? কাকি বলে, সেটা জানি না, তবে লাশ হলেও মনে হয় এতে কোনো আত্মা আছে বা অন্য কোনো রহস্য আছে। আমি ভাবতে থাকি, এটা কিসের রহস্য হতে পারে? লাশের মধ্যে আবার আত্মা আছে কিভাবে? আর এটা তো ভয়ানক ব্যাপার। আমি সেখান থেকে চলে আসি। সেদিন রাতে আমি শুয়ে আছি। হঠাৎই আমি বাহিরে কোনো কিছুর আওয়াজ শুনতে পাই। আমি ভয়ে দরজা খুলে বের হওয়ার সাহস পাচ্ছি না। কিছুক্ষণ পরেই আমি রুমের বেড়ার সাথে হেলান দিয়ে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। আমি দেখি সেই জিনিসটা আস্তে আস্তে আমার রুমের বেড়া ঘেঁষে এক পাশ থেকে অন্য পাশে যাচ্ছে। এটা দেখে আমি খুবই ভয় পাই। বাবাকে ডাকতে চেয়েও পারলাম না। দেখি আমার মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না, কোনো কথাই বলতে পারছি না আমি। এক সময় আমি চোখ বন্ধ করে দোয়া দুরুদ পড়তে থাকি। কিছুক্ষণ পর চোখ খুলে দেখি সেখানে কিছুই নেই। এরপর কিছুদিন কেটে যায়। চারপাশে ধানের জমিগুলো এখন কৃষকদের ব্যস্তর মাধ্যম হয়ে উঠেছে। সবাই ধান কেটে গড়ে আনতেই ব্যস্ত। আমি কোনো কাজকর্ম করি না। পাশের এলাকায় 2টা টিউশনি পড়াই, মাঝে মধ্যে কলেজে যাই আর নামাজ পড়ি। সবাই যার যার জমির ধান কেটে বাড়িতে তুলছে। পরদিন বাইসাইকেলটি নিয়ে যখন পাশের এলাকায় পড়াতে যাই, তখন দেখি একটা বাড়ির মহিলা বলছে তারা নাকি একটা লাশ দেখেছে। আমি মহিলার কথা শুনে সেখানে থেমে যাই। সেখানে গিয়ে মহিলার কাছে জানতে চাই, আচ্ছা আপনি কোথায় লাশটি দেখেছেন? মহিলাটি বলে, সেদিন এই পরিত্যক্ত খোলা মাঠে আমি কাঁথা শুকাতে দিয়েছিলাম। তো সেদিন কাঁথা আনতে আমার মনে ছিল না, তাই আমি সন্ধ্যার পর সেই মাঠে যাই কাঁথা আনতে। তখনই আমি দেখি কাঁথার ঠিক পাশে একটা লাশ আড়াআড়িভাবে শুয়ে আছে। তখন আমি এটা দেখে ভয় পেয়ে যাই এবং চিৎকার করে বাসায় ফিরে আসি। পরক্ষণেই দেখি লাশটা একটু নড়ে উঠল, আর এটা দেখে আমি ভয় পেয়ে কাঁথা রেখে দৌড়ে বাড়ি চলে আসি। মহিলার কথা শেষ হতে না হতে আমি দেখি, আরে আমার তো টিউশনির সময় পার হয়ে যাচ্ছে, অনেক দেরি হয়ে গেছে। তাই মহিলার কাছ থেকে সোজা চলে যাই পাশের এলাকায়, যে বাড়িতে টিউশনি পড়াই। সেখানে ছোট ছোট ছেলে মেয়েকে পড়াই। ছোট বাচ্চাদের পড়াতে কী যে কষ্ট তা হয়তো অনেকেই জানেন।
আর কত যে কথা বলতে হয় তা অনেকেরই হয়তো অজানা আছে। তো সেদিন একে তো গিয়েছি দেরি করে, তার উপর পড়াতে পড়াতে অনেক দেরি হয়ে যায়। মাঝখানে একটু বিরতি নিয়ে বাড়ির পাশের মসজিদ থেকে নামাজ পড়ে আসি। নামাজ শেষ করে আবারও পড়াতে লাগলাম। অনেক রাত হয়ে গেল, মানে বুঝেনি তো, গ্রামে 8টা-9টা অনেক রাত। তো আমি তাদেরকে পরিয়ে সাইকেলটি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেই। শীতকাল তো, তাই অনেক ঠান্ডা লাগছে। মাফলার দিয়ে কানগুলো ডেকে সাইকেলে চড়ে বাড়ির দিকে যাচ্ছি। কিছু দূর যেতেই আমি খেয়াল করি আমার আশেপাশে প্রচণ্ড বাতাস বইছে। এমনিতেই তো অনেক ঠান্ডা, তার উপর এমন বাতাস, শীতে আমি কাবু হয়ে যাচ্ছি। অনেক কষ্টে সামনের দিকে এগোচ্ছি। হঠাৎই আমার চোখ যায় রাস্তার সেই ছোট্ট ব্রিজটার দিকে। আমি ভালো করে তাকিয়ে দেখি বৃষ্টির উপর একটা লাশ আড়াআড়িভাবে শোয়ানো। এটা দেখে আমার গায়ে কাঁটা দিয়ে উঠে। এতদিন লাশ লাশ অনেকের মুখে শুনেছি, লাশ স্বপ্নেও দেখেছি, বাড়ির আশেপাশে লাশ দেখেছি, কিন্তু চলার পথে রাস্তায় এই প্রথম একটি লাশ দেখেছি। আমি ভয়ে ভয়ে সামনে এগোচ্ছি। মনের মধ্যে অনেক ভয় কাজ করছে। কি করব? যাব সামনের দিকে নাকি যাওয়াটা বন্ধ করে দিব? যাওয়াটা কি ঠিক হবে? কি করব না করব বুঝতে পারছি না। লোকমুখে লাশ নিয়ে আমি অনেক কিছু শুনেছি। একদিন এক লোক নাকি তার ভ্যানে করে লাশ নিয়ে যাচ্ছিল। প্রতিমধ্যে হঠাৎই লাশটি উঠে দাঁড়ায়। আবার কোথাও শুনেছি রাস্তায় লাশ পথ আটকে দেয়। লাশ থেকে দূরে থাকাটাই ভালো, এগুলো খুবই খারাপ জিনের কাজ। আমি এসব ভাবতে ভাবতে ভয়ে ভয়ে সামনে এগোচ্ছি। এক সময় আমি ভাবতে থাকি হয়তো কোনো মানুষের কাজ হবে হয়তো, কারণ আমি আসার সময় এই এলাকার একজনকে সাদা কাপড় হাতে নিয়ে এদিক ওদিক ঘুরতে দেখেছিলাম। তাহলে কি সেই লোকটাই সাদা কাপড় গায়ের উপর দিয়ে শুয়ে আছে? মনে হয় এটা সেই লোকটির কাজ। আমি কয়েকবার ডাক দেই, এই তুই আমাকে ভয় দেখানোর জন্য এখানে শুয়ে আছিস নাকি? যদি এই মন মানসিকতা পোষণ করে থাকিস তাহলে তুই ভুল করেছিস, কারণ আমি এসব লাশ দেখে একদমই ভয় পাই না। লাশটি শুয়ে আছে, সেখান থেকে কোনো আওয়াজ আসছে না। আমি মনে সাহস সঞ্চয় করে সেখানে লাশটির খুব কাছেই চলে যাই। আর তখনই পাশ থেকে আচমকা একটা জোরো হাওয়া এসে লাশের উপর থেকে সাদা কাপড়টি সরিয়ে ফেলে। বাতাসে সাদা কাপড়টি সরে যেতেই আমি দেখি খুবই ভয়ঙ্কর কালো মুখের কিছু একটা ভয়ানকভাবে আমার দিকে তাকিয়ে আছে। এটা দেখে আমি এত বেশি ভয় পাই, ভয় পেয়ে চিৎকার দিয়ে সেখান থেকে সাইকেলে চড়ে আবার সেই বাড়িটিতে যেতে থাকি। বাড়িটির কাছে গিয়ে আমি সাহস করে পেছনে তাকিয়ে দেখি লাশটি এখন আর নেই। আমি আজই সবচেয়ে বেশি ভয় পেয়েছি। ভয়ে ভয়ে ভাবছি কি করা যায় এখন। আর ঠিক তখনই আমার পাশ দিয়ে একটা লোক হেঁটে হেঁটে সেদিকে যাচ্ছে, যেখানে কিছুক্ষণ একটা লাশ ছিল। আমি লোকটিকে দেখে মনে মনে অনেক সাহস পাই। লোকটির বয়স বৃদ্ধ হবে প্রায়। আমি লোকটিকে চাচা বলে ডাক দিই। লোকটি থামে না, সামনের দিকে সে যেতেই থাকে। ভাবছি হয়তো লোকটি কানে কম শুনে, তাই আমি সাইকেল নিয়ে দ্রুত লোকটির কাছে যাই। লোকটিকে জিজ্ঞেস করি, চাচা আপনি কোথা থেকে এসেছেন আর কোথায় যাচ্ছেন? না, এইবারও লোকটি আমার সাথে কথা বলে না। সে তার মতো করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এক সময় আমার কাছে লোকটি কিছুটা অস্বাভাবিক মনে হয়। আমি আর সামনের দিকে যেতে সাহস পাইনি। এক সময় বৃদ্ধ সেই লোকটি এই কনকনে শীতের মধ্যে সেই ব্রিজ থেকে ব্রিজের নিচে পানিতে লাফিয়ে পড়ে। এটা দেখার পর আমি খুবই ভয় পেয়ে যাই। আরে এত কনকনে ঠান্ডায় একটা বৃদ্ধ লোক কি করে এই রাতের বেলা ঠান্ডা পানিতে লাফ দেয়? আমি দূর থেকে কিছুক্ষণ তাকিয়ে দেখি, না, পানি থেকে এখনো লোকটি উঠে আসেনি। মানে লোকটি এখনো পানির নিচে ডুবেই আছে। আরে এ যদি সত্যি মানুষ হতো তাহলে তো এতক্ষণ পানির নিচে ডুবে থাকতে পারতো না। তখন আবারও বাতাস বইছে, আর আমি বুঝতে পারি আবারও হয়তো খারাপ কিছু ঘটবে। তাই আমি ভয়ে সেই বাড়ির দিকে যেতে থাকি। বাড়ির ভেতর প্রবেশ করি। আমি দেখি সেই বৃদ্ধ লোকটি সেই বাড়ির ভেতর দাঁড়িয়ে আছে। এটা দেখে আমি অবাক হই। আরে এইমাত্র লোকটি ব্রিজের ঠান্ডা পানিতে লাফিয়ে পড়েছিল, তাহলে কি করে সেই লোকটি এখানে আসলো? আমি সুবিধা না পেয়ে সাইকেল চড়ে সেদিকে যেতে থাকি। যেই মসজিদে আমি সন্ধ্যায় নামাজ পড়েছিলাম, মসজিদে গিয়ে দেখি ইমাম সাহেব নামাজ পড়ছেন, হয়তো নফল নামাজ বা অন্য কোনো নামাজ পড়ছেন। আমি কিছুক্ষণ অপেক্ষা করলে তিনি নামাজ শেষ করে আমাকে বলে, তুমি এই রাতে এখানে কেন? আমি ইমাম সাহেবকে সালাম দিয়ে বলি, হুজুর আমি তো একটা ভয়ানক বিপদে পড়েছি। হুজুর বলেন, কি
কি বলো তুমি, কি বিপদ বলো তো? আমি হুজুরকে সব কিছু খুলে বলি। সব কিছু জেনে হুজুর এটা বলে, এটা একটা খারাপ জিন। জিনটা মানুষদের ভয় দেখিয়ে আনন্দ পায়, মাঝে মধ্যে মানুষকে মেরেও ফেলে, তোমাকেও কিছু করতে পারেনি। কারণ তুমি আল্লাহর দেওয়া সব কিছু মেনে চলো, নামাজ পড়ো, মিথ্যা বলো না। মানে যার মনে ঈমান আছে, যার মনে আল্লাহর ভয় আছে, আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস আছে, তাদেরকে এসব জিন কিছুই করতে পারে না। মুমিন লোকদের আশেপাশে থেকে ভয় দেখানোর চেষ্টা করবে, কিন্তু কোনো ক্ষতি করতে পারবে না। তুমি নামাজি বলেই আজ সেই জিনের হাত থেকে বাঁচতে পারলে। আর তুমি যে লাশটির কথা বলছো, সেটি কোনো লাশ নয়, সেই লাশটি একটি খারাপ জিন। আর এই জিনদের রূপ ধারণ করতেও সময় লাগে না। তারা যে কোনো সময় যে কোনো রূপে মানুষদের সামনে আসতে পারে, হোক সে ভালো জিন বা খারাপ জিন। বাবা শুনো, কখনোই নামাজ ছাড়বে না। নামাজ আমাদেরকে সব খারাপ কাজ থেকে এবং খারাপ জিনদের থেকে যেভাবে রক্ষা করে, সেইভাবে আমাদের সব বালা মুসিবত থেকেও রক্ষা করে। আমি হুজুরের কথা শুনে মনে সাহস পাই। হুজুর বলে, যাও বাবা, ভয় পেও না। মনে সাহস থাকলে ও খাঁটি ঈমান থাকলে এসব জিনেরা তোমার কিছুই করতে পারবে না। হুজুরের কথা শেষ হলে আমি উঠে পড়ি, হুজুরকে সালাম দিয়ে মসজিদ থেকে বের হয়ে পড়ি। সাইকেল নিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। আমি ভয়ে ভয়ে মনে মনে দোয়া দুরুদ পড়তে পড়তে সেই ব্রিজটি পার হচ্ছি, কিন্তু আমার কিছু হলো না। ব্রিজটি পার হওয়ার সময় দেখি লাশটি ব্রিজের পানিতে ভাসছে। আমি ভয়ে আর সেদিকে তাকাইনি। আমি সাইকেল চালিয়ে বাড়িতে এসে পৌঁছাই। বাড়িতে এসে গোসল করি এবং দোয়া দুরুদ পড়তে থাকি। পাশের রুমে গিয়ে দেখি পরিবারের সবাই খাবার টেবিলে বসে আছে। আমি পরিবারের সবাইকে ডেকে বলি, মা, আজ থেকে তুমি নামাজ পড়বা, বাবাকেও নামাজ পড়ার জন্য বলবা। খাবার খেতে বসা আমার ছোট মিষ্টি বোনটিও বলে, ভাইয়া, আমি কি কাল থেকে নামাজ পড়ব? যার বয়স কেবল 4 বছর হলো। আমি মিষ্টি বোনের কথা শুনে বলি, ওরে আমার গুলুগুলু আপুটা, খাও এখন। তো প্রিয় লিসেনার্স, এই ছিল ঘটনা আমার আসলেই অনেক ভালো লেগেছে এবং আশা করি আপনাদেরও ঘটনাটি ভালো লেগেছে। আসলে নামাজ মানুষকে সকল প্রকার পাপ এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। তাই আমরা যারা নামাজ পড়ি না, চলুন আমরা এখন থেকে নামাজ পড়ার অঙ্গীকার করি। কারণ আমরা মুসলমান হিসেবে প্রত্যেকেরই 5 ওয়াক্ত নামাজ পড়া আমাদের জন্য ফরজ। তো প্রিয় লিসেনার্স, আমরা সবসময় চেষ্টা করব যাতে আমরা 5 ওয়াক্ত নামাজ সবসময় শত ব্যস্ততার মধ্যেও যাতে আমরা আগে নামাজটা পড়ি, তারপর আমরা আমাদের কাজ করি। তো প্রিয় লিসেনার্স, এই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ঘটনাটি যদি আপনাদের ভালো নাও লেগে থাকে তারপরেও প্রিয় লিসেনার্স আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রিয় লিসেনার্স, আপনারা যখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং আমাদেরকে কমেন্ট করে জানান যে আমাদের ঘটনাটি কেমন লেগেছে, তাহলে আসলে আমরা অনুপ্রেরণা পাই নতুন নতুন ঘটনা আপনাদের সাথে শেয়ার করা। প্রিয় লিসেনার্স, একটি ঘটনা সংগ্রহ করা এবং সেটি রেকর্ড করা, এডিট করা এবং ইউটিউবে আপলোড করা, আসলে এটা অনেক কষ্টের কাজ এবং এটা অনেক সময় সাপেক্ষ বিষয়। আমরা অনেক কষ্ট করে প্রিয় লিসেনার্স এই কাজগুলো করে থাকি, কিন্তু আপনারা চাইলেই প্রিয় লিসেনার্স একটা সাবস্ক্রাইব ফ্রিতে করতে পারেন। একটা সাবস্ক্রাইব করতে প্রিয় লিসেনার্স 1 সেকেন্ডও সময় লাগে না। তো আরেকটা কমেন্ট করতে প্রিয় লিসেনার্স 10 সেকেন্ডের কম সময় লাগে। প্রিয় লিসেনার্স, তো কথা না বাড়িয়ে আমরা নতুন একটি ঘটনায় চলে যাচ্ছি। প্রিয় লিসেনার্স, আমি আপনাদের সাথে এখন যে ঘটনাটি শেয়ার করব সেটি একটি পিশাচের ঘটনা। তো কথা না বাড়িয়ে আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। সন্ধ্যাবেলা শিশির বাড়ির পাশে কয়েকজন ছেলেকে নিয়ে ব্যাডমিন্টন খেলছিল। হঠাৎই সেখানে এলাকার একজন লোক এসে বলতে থাকে, এই তোরা শুনেছিস, আমাদের পাশের বাড়ির এক ছেলের লাশ পাশের একটা ডুবায় পড়ে আছে। শুকনো মৌসুম হওয়াতে ডুবাটি প্রায় শুকিয়ে গেছে, আর সেই শুকনো ডুবার গভীরে ছেলের লাশটি পড়ে আছে। কেউ কেউ বলছে এটা কোনো ডাকাতের কাজ। আর এই সন্ধ্যা রাতে ডাকাত কোথা থেকে আসবে? যদিও কিছুদিন যাবৎ এলাকায় ডাকাতের উপদ্রব বেড়ে গেছে, তবুও অনেকেই বলেছে এটা ডাকাতের কাজ নয়। শিশির লাশটি দেখে অবাক হয়ে যায়। ছেলেটি তার প্রতিবেশী একজন। সে মাঝে মধ্যেই শিশিরের সাথে খেলা করত। তবে হঠাৎই আজ কিভাবে বা কে তাকে মেরে ফেললো, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে। লাশটি দেখে তারা বলে, আপনারা কেউ কি লাশটির আশেপাশে কোনো কিছু পড়ে থাকতে দেখেছেন? সবাই তখন না করে দেয়। পুলিশের লোকজন লাশটিকে গাড়িতে তুলে পোস্টমর্টমের জন্য সাথে নিয়ে যায়।
সবাই চলে গেলে শিশির সে জায়গাটা ভালো করে দেখতে থাকে। শিশির সেখানে কাদায় কিছু একটা খেয়াল করে। সে কাদায় দেখে কিছু একটার পায়ের ছাপ, কিন্তু পায়ের ছাপগুলো একেবারেই আলাদা। এটা তো কোনো মানুষের হতেই পারে না। শিশির তার ফোনে সেই পায়ের ছাপের একটা ছবি তুলে নেয়। একসময় সে বাড়ি ফিরে আসে। এলাকায় আতঙ্ক বিরাজ করে। সন্ধ্যার পর যেন কেউ বাড়ির বাহিরে বের না হয়। প্রতিবেশী এক বৃদ্ধা শিশিরদের বাড়ি আসে। শিশির সেখানে গিয়ে জিজ্ঞেস করে, আচ্ছা, আপনার কি মনে হয় ছেলেটিকে কে মেরেছে? সেই বৃদ্ধ লোকটি বলে, হ্যাঁ, সেটা তো আমি আগেই বলেছিলাম। আমি আগেই তাকে সতর্ক করেছিলাম, কিন্তু সে তো আমার কথা শুনেনি। নিশ্চয়ই কোনো এক পিশাচ তাকে মেরে ফেলেছে। যদিও লোকটির কথায় কোনো প্রমাণ নেই, তবুও শিশির লোকটিকে জিজ্ঞেস করে, আচ্ছা দাদা, বাস্তবে কি পিশাচ আছে? লোকটি বলে, হ্যাঁ আছে, আর সেটা আমরা দেখতে পারি না। শিশির জিজ্ঞেস করে, তাহলে আমরা কেন পিশাচদের দেখতে পাই না? লোকটি বলে, তুমি দেখবে কিভাবে? তারা তো মানুষের রূপ ধারণ করে তোমার সামনে আসবে। তুমি বুঝতেও পারবে না সে পিশাচ নাকি অন্য কিছু। শিশির জিজ্ঞেস করে, তবুও তো তাদের চিনার কোনো লক্ষণ আছে নাকি? লোকটি বলে, কোনো পিশাচ যখন তোমার সামনে আসবে সে তোমাকে বুঝতেই দিবে না যে সে পিশাচ। তবে পিশাচের শারীরিক গঠন মানুষের মতো হলেও তারা দেখতে কিছুটা আলাদা হয়। এই ধরো, তাদের হাত পাগুলো খুবই সরু হয়, আর তাদের পা সম্পূর্ণ উল্টো দিকে থাকে। আমাদের তো পায়ের পাতা স্বাভাবিক, কিন্তু তাদের ক্ষেত্রে এর উল্টো হয়। আর পিশাচ সবসময়ই তোমাকে প্রতিযোগিতায় অংশ নিতে বলবে। এই ধরো, যখন তুমি কোনো বিষয়ে নিজেকে পারদর্শী পাবো, তখন পিশাচ তোমার সেই পারদর্শীর ব্যাপারটাই সে কাজে লাগাবে। এই ধরো, তুমি বেশি শক্তিশালী, তখন পিশাচ তোমার সামনে এসে তার সাথে লড়াইয়ের প্রস্তাব দিবে। আর কোনো কারণে যদি তার সাথে লড়াইয়ে নেমে পড়ো, তাহলে তোমাকে সে সেখানেই মেরে ফেলবে। দাদার কাছে এসব গল্প শুনে শিশির কৌতূহলবশত আরও কিছু জিজ্ঞেস করে। শিশির বলে, আচ্ছা দাদা, তুমি কি কোনোদিন পিশাচ দেখেছো? দাদা বলে, না, আমি নিজে দেখিনি, তবে আমার এক বন্ধুকে একবার পিশাচ ধরেছিল। শিশির জানতে চায় সেই ঘটনাটি। দাদা বলে, একদিন আমার এক বন্ধু ছুটন স্কুল থেকে ছুটি হলে বাড়ি ফিরছিল। তখনকার সময়ে আমরা প্রাইমারি স্কুলে পড়ি। ওই দিন সে একাই খোলা মাঠ দিয়ে বাড়ি ফিরছিল। তার আশেপাশে তখন কেউই ছিল না। সেই ছুটন সবসময়ই বড়াই করে চলতো। সবার সাথে বলে বেড়াতো তার নাকি অনেক শক্তি। সে সবার সাথে শক্তিতে জিতে যায়। ছুটন মাঠের একেবারে মাঝ বরাবর চলে এসেছে। আকাশের সূর্যটা তির্যকভাবে আলো ছড়াচ্ছে। ছুটন প্রচণ্ড গরমে ঘেমে গিয়েছে। সে তাড়াতাড়ি বাড়ি ফিরছে। তখনই তার ঠিক পাশের একটা ধান ক্ষেত থেকে তার দিকে একটা ডিল ছুঁড়ে আসে। ঠিক তার গায়ে এসে লাগে। সাথে সাথে ছুটন থেমে যায়। এই কে রে? কে এখানে? সাহস থাকলে আমার সামনে আয়। সেখানে কাউকে না পেয়ে ছুটন আবারও বাড়ির পথে হাঁটতে থাকে। তারপর আবার তার শরীরে একটা ঢিল এসে লাগে। এবার ছুটন রেগে চিল্লাতে থাকে, এই কে আছিস সেখানে? একবার শুধু সামনে আয়। তখনই হাসতে হাসতে একটা অচেনা ছেলে মেয়ে সেখান থেকে বেরিয়ে আসে। ছুটন মেয়েটির দিকে তাকিয়ে বলে, এই তুমি কে? আর এখানে কি করো? আমাকে এখানে বিরক্ত করছো কেন? ছোট মেয়েটি বলে, শুনেছি তুমি নাকি খুবই শক্তিশালী, আমার সাথে পাঞ্জা লড়বে? ছুটন বলে, না, আমি সবসময়ই ছেলেদের সাথে পাঞ্জা লড়ে থাকি। আর তুমি তো একটা মেয়ে, তোমার সাথে লড়ার আমার কোনো ইচ্ছে নেই। আমি গেলাম। ছুটন বাড়ির দিকে পা বাড়ায়, কিন্তু তখনই পেছন থেকে মেয়েটা বলতে থাকে, তোমার মধ্যে কত শক্তি আছে যে তুমি একটা মেয়ের সাথেও লড়তে ভয় পাচ্ছ? ছুটন তখন বলে, দেখো, তুমি একটা মেয়ে, আমি কোনো মেয়ের সাথে লড়ি না। মেয়েটা বারবার তার পথে বাধা হয়ে দাঁড়ায়। এতে ছুটন খুবই রেগে যায়। দাদার মুখে শিশির এই ঘটনা শুনতেছে। শিশির জিজ্ঞেস করে, আচ্ছা দাদা, তারপর কি হলো? দাদা বলে, সব পিশাচই মানুষকে প্রথমে রাগিয়ে তুলে। মানুষ যখন রেগে যায় তখনই সেই পিশাচ তাকে সহজেই মেরে ফেলে। দাদা বলে, তখন সেই ছুটন মেয়েটিকে বলে, দেখো, আমার দেরি হয়ে যাচ্ছে, তুমি যদি আমার পথ না ছাড়ো তাহলে আমি তোমাকে আঘাত করতে বাধ্য হব। ছুটন আবারও বাড়ির দিকে হাঁটতে থাকে। তখনই সেই মেয়েটি ছুটনের একটা পায়ে ধরে বসে পড়ে। ছুটন রেগে বলতে থাকে, এই তুই আমার পা ছেড়ে দে, না হলে ভালো হবে না বলছি। মেয়েটি কিছুতেই তার পা ছাড়তে চাইল না। ছুটন প্রচণ্ড শক্তিতে মেয়েটিকে একটি লাথি দিয়ে দূরে সরিয়ে দেয়।
মেয়েটি চিৎকার করে দৌড়ে ছুটনের সাথে লড়াই করতে থাকে, আর ছুটনও না চাইলেও আজ মেয়েটির সাথে লড়াইয়ে নেমে পড়ে। সে যতই মেয়েটিকে মারতে যায়, উল্টো মেয়েটিই তাকে মারছে। ছুটন নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না, এই প্রথম কোনো মেয়ে তাকে লড়াইয়ে হারিয়ে দিচ্ছে। এটা দেখে ছুটন তার সর্বশক্তি দিয়ে মেয়েটির সাথে লড়াই করতে থাকে। ঠিক তখনই সেই মাঠের কাছে একটা লোক কাজ করতে আসছিল। সে ছুটনকে এই ফাঁকা মাঠে এভাবে উঠতে বসতে দেখে অবাক হয়। তখনও সেই লোকটি দূরে ছিল। লোকটি শুধু ছুটনকেই দেখছিল, কেননা পিচাসকে শুধু সেই দেখতে পারে যাকে সে ফাঁদে ফেলতে পারে। শুধু সেই পিচাসকে দেখতে পারে, অন্য কেউ ওই সময় পিচাসকে দেখতে পারে না। তাই লোকটি ভাবছে ব্যাপার কি, ছুটন এখানে এইভাবে বারবার উঠে দাঁড়াচ্ছে, আবার সে মাটিতে পড়ে যাচ্ছে। ছুটন পাগল হয়ে গেল নাকি? লোকটি তার কাজে চলে যায়, কিন্তু সে তখনও খেয়াল করে ছুটন দীর্ঘ সময় ধরে এভাবে মাটিতে পড়ছে আর উঠে দাঁড়াচ্ছে। এটা দেখে লোকটা ছুটনের কাছে যায় আর দেখতে পায় ছুটনের সারা শরীরে পিচ্ছিল পানি লেগে আছে আর তার মুখ দিয়ে রক্ত ঝরছে। এটা দেখে লোকটি ছুটনকে ধরে বলে, এই ছুটন, তোর কি হয়েছে? তুই এমন করছিস কেন? লোকটি যখন ওই ছুটনকে ধরে, তখনই সে মাটিতে পড়ে যায়। লোকটি তাকে ধরে মাটিতে শুইয়ে দেয়, আর আশ্চর্যজনকভাবে সেই পিচাসটি ছুটনকে ছেড়ে দেয়। সেখানেই পিচাসটি অদৃশ্য হয়ে যায়। ছুটন তার চোখ দুটো বড় বড় করে বের করে রাখে। তাকে ধরে উঠানোর চেষ্টা করলে সে উঠে দাঁড়াতে পারে না। তার শরীরে একটুও শক্তি নাই যে সে উঠে দাঁড়াবে। খবর পেয়ে ছুটনের পরিবার ছুটে আসে। দীর্ঘ সময় পার হলে তার হুঁশ ফিরে। তাকে জিজ্ঞেস করলে সে কিছুই বলতে পারে না, মানে সেই পিচাসটা তার কথা বলার শক্তিটুকু কেড়ে নিয়েছে। শিশির দাদাকে জিজ্ঞেস করে, আচ্ছা দাদা, সেখানে এসব ঘটছিল, তা তোমরা জানলে কিভাবে? ছুটন তো তখন কথাই বলতে পারে না। দাদা বলে, ছুটন কথা বলতে না পারলেও সে লিখতে পারত। সব কিছু সে লিখেছিল, যা দেখে আমরা সত্যি অবাক হয়েছিলাম। এখন গতকাল সেই ডুবার ভেতর যে লাশটি পাওয়া গেছে, মনে হচ্ছে সে কোনো পিচাস তাকে ফাঁদে ফেলে ডুবার ভেতরে মেরে ফেলে রেখেছে। শিশির দাদার মুখে এসব শুনে ভয় পেয়ে যায়। সে দাদাকে তার মোবাইলের সেই ছবিটি দেখায়। আচ্ছা দাদা, দেখো তো, এই ছবিটি সেখান থেকে তুলেছি যেখানে ছেলেটির লাশ পড়েছিল। তার দাদা কাঁপা কাঁপা হাতে মোবাইলটি হাতে নেয়। সর্বনাশ, এ যে দেখছি পিচাসের পায়ের ছাপ। আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। দাদা চলে গেলেন এবং শিশির পিচাসের বিষয়টি ভাবতে থাকে। কি এই পিচাস, আর কেন তারা মানুষকে মেরে ফেলে? সে বলে, সবাই সাবধানে থাকবেন কিন্তু। যাক, দাদা এসব না বললে এত কিছু জানতামই না। সে রাতে শিশির খেয়ে দিয়ে শুয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে জানতে পারে পাশের এলাকার একটি ছেলেকে কে বা কারা মেরে ফেলে রেখেছে। খবর শুনে শিশির তার দাদার সাথে সেখানে যায়। সেখানে গিয়ে শিশির সত্যি অবাক হয়ে যায়। আজ সে যে লাশটি দেখছে সেটি একটি মধ্যবয়সী পুরুষের লাশ। শিশির ভাবে, আহা, বেচারা অনেক কষ্টে প্রাণ ত্যাগ করেছে। সেখানে রাস্তার পাশেই পড়েছিল লাশটি। খবর পেয়ে সেখানে পুলিশ আসে। শিশির পুলিশকে কিছু বলতে চাইলে তার পাশের বাড়ির দাদা তার মুখ চেপে ধরে, সাবধান, একথা পুলিশকে বলবি না। পুলিশ এসব বিশ্বাস করবে না, উল্টো তোকেই ধরে নিয়ে যাবে। কেননা যা দেখা যায় না তা প্রমাণ করবে কিভাবে? শিশির খেয়াল করে সেখানে পিচাসের পায়ের ছাপ লেগে আছে, তবে এই ছাপগুলো অনেক দূর পর্যন্ত চলে গেছে। দাদা ও শিশির দুজনে মিলে সেই পায়ের অদ্ভুত ছাপকে অনুসরণ করতে করতে এগোতে থাকে। পায়ের ছাপটি পাশের এলাকার একটি বাড়িতে গিয়ে শেষ হয়েছে। এটা দেখে দাদা বলে, সর্বনাশ, তার মানে এই বাড়িতেই পিচাস আছে। শিশির অবাক হয়ে তাকায়। দাদা, তাহলে কি এই বাড়ির কাউকে সে টার্গেট করেছে? দাদা বলে, সেটা বোঝার কোনো উপায় নেই, তবে আমাদের এই বাড়ির সবাইকে সতর্ক করতে হবে। দাদা বাড়ির সবাইকে ডেকে বলে, আপনাদের বাড়ির কেউ কি অচেনা কাউকে বা অন্য কোনো লোককে আসতে দেখেছেন? সবাই বলে, না চাচা, আমাদের বাড়ির সবাই এখানেই আছে। দাদা সবাইকে জিজ্ঞেস করে, আপনাদের বাড়ির সবার কার কি পেশা, দয়া করে আমাকে বলুন। তারা বলে, আমাদের বাড়ির একজন আছে যে কিনা সবসময়ই মাছ ধরতে পছন্দ করে, আর বাকি সবাই কৃষি কাজ করে। দাদা জিজ্ঞেস করে, যে মাছ শিকার করে সে এখন কোথায়? তারা বলে, এই তো আছে, আশেপাশে কোথাও হবে হয়তো। তারা সেখান থেকে দ্রুত সেই লোকটিকে খুঁজতে থাকে, কিন্তু লোকটিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা অনেক খোঁজাখুঁজি করার পর দেখতে পায় লোকটি একা একাই কার সাথে যেন কথা বলছে।
শিশির ও দাদার বুঝতে বাকি নেই সে কার সাথে কথা বলছে। লোকটি বারবার বলছে, আমার মতো মাছ শিকার এই এলাকায় কেউ করতে পারে না, আমি এলাকার বড় মাছ শিকারী, আর তুই তো একটা ছোট ছেলে। কিন্তু শিশির সেখানে আর কাউকে দেখতে পায় না। লোকটি বলে, আমি চাইলে গভীর জল থেকেও যে কোনো মাছকে ধরতে পারি। লোকটি একটু চুপ থেকে হঠাৎই পানিতে ঝাঁপিয়ে পড়ে, আর কিছুক্ষণের মধ্যে সে পানিতে অস্বাভাবিক আচরণ করতে থাকে। দাদা বলে, একে পিচাস ভর করেছে, এখন চাইলেও লোকটি পানি থেকে উঠে আসতে পারবে না, এখন আমাদেরই ওকে সাহায্য করতে হবে। একথা বলেই সেই দাদা পানিতে লাফ দেয় আর লোকটাকে কোনো রকমে পানি থেকে উপরে নিয়ে আসে। যাক, সময় মতো আসায় লোকটিকে বাঁচানো গেল। শিশির ভাবে এই পিচাস হয়তো এখন অন্য কোথাও যাবে, কাউকে না কাউকে তার ফাঁদে ফেলে মেরে ফেলবে। লোকটিকে ধরে বাড়িতে আনা হয়। সেখানে থাকা সবাই অবাক হয় এবং ওই লোকটিকে বলে সে যেন এই ধরনের আর কথাবার্তা না বলে। তারপর কিছুদিন পর এক বিকেলে শিশির মাঠের কাজ সেরে বাড়ি ফিরছিল। তখন সে একাই ছিল। পেছন থেকে একটা মেয়ে তাকে ডাকছে। দেখে মনে হচ্ছে মেয়েটি কোনো বিপদে পড়েছে। মেয়েটি একটি লাল শাড়ি পরে আছে, শাড়ি মাটি পর্যন্ত বিছিয়ে আছে। শিশির অবাক হয়ে মেয়েটির দিকে তাকিয়ে থাকে। এটা কে হতে পারে? এর আগে তো কোনোদিনই এই মেয়েকে এখানে দেখিনি, আর সে এখানে কি করছে? শিশির ভাবে এ আবার কোনো পিচাস নয় তো। তখনই সে শুনতে পায় মেয়েটি বারবার বলছে, আমাকে সাহায্য করুন। শিশিরের আবার সুন্দরী মেয়ে দেখলে মাথা ঠিক থাকে না। সুন্দরী মহিলা ও মেয়েদের প্রতি তার অন্যরকম ভালো লাগা কাজ করে। তারপর সে মেয়েটির কাছে যায়, গিয়ে দেখে সেখানে এত সুন্দরী একটা মেয়ে বসে আছে। মেয়েটি বারবার বলছে, আমি হাঁটতে পারছি না, আমাকে একটু সাহায্য করবে? শিশির জিজ্ঞেস করে, কি সাহায্য লাগবে আপনার? মেয়েটি বলে, আমি হাঁটতে পারছি না, আমাকে সামনে ওই রাস্তা পর্যন্ত নিয়ে যেতে সাহায্য করবে? শিশির সুন্দরী মেয়ে দেখে সব কিছু ভুলে যায়। সে বলে, হ্যাঁ, আপনি আমার হাত ধরুন, আমি আপনাকে সেই রাস্তা পর্যন্ত এগিয়ে দিব। মেয়েটি হাত বাড়ালে শিশির তাকে টেনে তুলে। এভাবে চুপচাপ কিছু হাঁটার পর শিশির মেয়েটিকে জিজ্ঞেস করে, আচ্ছা আপনার নাম কি? মেয়েটি তখন বলে, আমি পি, না মানে আমি প্রিয়া। শিশির বলে, ও তাই, বলুন, আমি কি না কি ভেবেছিলাম। তারপর মেয়েটি বলে, আমার এখনো বিয়ে হয়নি, মানে ভালো ছেলেই পাইনি এখনো। তারপর শিশির মনে মনে ভাবে, এই মেয়েকে তার খুবই পছন্দ হয়েছে, একে বিয়ে করলে তো জীবনটাই ধন্য হয়ে যাবে, এত সুন্দর মেয়ে। সেই রাস্তায় কাছে আসতেই শিশির মেয়েটার হাত ছাড়ে না। তার কাছে মেয়েটির হাত ধরে হাঁটতেই ভালো লাগছিল, তাই সে মেয়েটির হাত ধরেই রাখলো। মেয়েটিও হাত ছাড়তে বলছে না। শিশির ভাবে, মনে হয় আমাকে সে পছন্দ করেছে, আর আমার হাত ধরতেও তারও ভালো লাগছে। তাই সে হাত না ছেড়ে মেয়েটির সুন্দর চেহারার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। একসময় শিশির তার হাতে অদ্ভুত অনুভূতি টের পায়। তার কাছে মনে হচ্ছিল সে কোনো বরফকে ধরে আছে। সে তার হাত ছাড়িয়ে নিতে চাইলে মেয়েটি তার হাত শক্ত করে ধরে। এটা দেখে শিশির মেয়েটির দিকে ভালো করে তাকায়, আর তখনই সে অবাক হয়ে যায়। আরে, মেয়েটির শারীরিক গঠন তো একেবারেই আলাদা মনে হচ্ছে। হাত পা একেবারেই সরু আর উল্টো দিকে ঘুরানো। এটা দেখে শিশিরের আর বোঝার বাকি নেই এটা যে একটা পিচাস। শিশির অনেক চেষ্টার পরও নিজেকে ছাড়াতে পারছে না। সেই মেয়েটি তাকে আরও শক্ত করে ধরে। এতে শিশিরের প্রচণ্ড যন্ত্রণা হতে থাকে। আস্তে আস্তে তার শরীর অবশ হতে থাকে, সে কোনো নাড়াচাড়া করতে পারছে না। তখনই সেখান দিয়ে তার পাশের বাড়ি দাদা যাচ্ছিল। সে শিশিরকে এভাবে খুঁটির মতো দাঁড়িয়ে থাকতে দেখে তার কাছে চলে আসে। কি রে শিশির, তুই একা একা এখানে দাঁড়িয়ে আছিস যে? কিন্তু শিশির কোনো কথা বলে না। দাদার আর বুঝতে বাকি থাকে না শিশিরকে পিচাস ধরেছে। দাদা শিশিরকে স্পর্শ করতেই সে স্বাভাবিক হয়ে যায় আর বলতে থাকে, দাদা আপনি না থাকলে আজ আমাকে সেই পিচাস মেরেই ফেলতো। তারপর দাদা শিশিরকে অনেক বুঝায় যে এইরকম অস্বাভাবিকভাবে এবং অসতর্কতামূলকভাবে কাউকে যেন সাহায্য করতে না যায়, এতে তার বিপদ করতে পারে। তো প্রিয় লিসেনার্স, শিশির আমাদের এই ঘটনাটি পাঠিয়েছেন, এবং এই ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আমাদেরকে জানাবেন যে ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে। আপনারা যদি প্রিয় লিসেনার্স আমাদেরকে জানান যে ঘটনাগুলো কেমন হয়েছে, তাহলে আমরা আসলে অনেকটা অনুপ্রাণিত হই, এবং আপনারা যদি আমাদের চ্যানেলটা প্রিয় লিসেনার্স সাবস্ক্রাইব করেন তাহলে আসলে আমরা নতুন নতুন ঘটনা আপনাদের মাঝে শেয়ার করতে আমরা অনুপ্রাণিত। তো প্রিয় লিসেনার্স, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স,
আজ আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেই ঘটনাটি একজন জেলের সাথে ঘটে যাওয়া ঘটনা। তো আশা করছি ঘটনাটি আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। প্রিয় লিসেনার্স, যে গ্রামে এই ঘটনাটি ঘটেছিল আমি সঙ্গত কারণে সেই গ্রামের নামটি বলছি না, এবং যার সাথে এই ঘটনা ঘটেছিল তার নাম জব্বার আলী। জব্বার আলীর পেশা ছিল তিনি মাছ ধরতেন। তিনি একজন পেশায় জেলে ছিলেন। তিনি মাছ ধরে ওনার সংসার চালাতেন এবং মাছ ধরার পর ওই মাছগুলো তিনি বাজারে বিক্রি করে টাকা আয় করতেন, এই আর কি তার বর্ণনা। তো প্রিয় লিসেনার্স, ওই জব্বার আলী একদিন মাছ ধরতে যান এবং মাছ ধরতে গিয়ে তিনি চারিপাশে যে বিলে মাছ ধরতে যান অনেক চেষ্টা করেন, কিন্তু কোনোভাবেই তিনি মাছ ধরতে পারছিলেন না, তার জালে মাছ আসছিল না। তো তিনি চিন্তা করলেন যে প্রত্যেক দিনই তো এই জায়গায় মাছ মারি, তো অন্য কোথাও আজকে যাই, গিয়ে দেখি মাছ মারি, কারণ এখানে যেহেতু মাছ পাচ্ছি না অন্যদিকে যাই, দেখি অন্যদিকে থাকতে পারে। তো তিনি এরকম নৌকা চালিয়ে চালিয়ে মাছ ধরতেছেন। তো কখন যে উনি জঙ্গলের দিকে একটু বিল আছে ওইখানে যে চলে যান তিনি সেটা খেয়াল করেন না। তারপর যাওয়ার পর তিনি লক্ষ্য করেন যে একটা ছেলে মাছ ধরতেছে। তো তিনি এটা লক্ষ্য করার পর তিনি ওই ছেলেটিকে ডাক দিলেন, বললেন এই ছেলে, এরকম একটা ডাক দিলেন, কিন্তু ওই ছেলেটি কোনো কিছু শুনছিল না। তারপর তিনি ভাবলেন যে যাই, আমি ওই ছেলের কাছে যাই, গিয়ে ওকে জিজ্ঞাসা করি যে ওইখানে যে মাছ ধরতেছে ওইখানে কি মাছ পাওয়া যাচ্ছে কিনা। তারপর ওই জব্বার আলী কী করলো, ওই ছেলের কাছে গেল, গিয়ে ওই ছেলেকে আবার জিজ্ঞাসা করলো, এই ছেলে, তুই এখানে যে মাছ ধরতেছিস মাছ কি পাচ্ছিস না পাচ্ছিস না। তারপর ছেলে কথা বলে না। তারপর জব্বার আলী একটা রেগে যায়, রেগে গিয়ে ওকে সামনে দিয়ে আবার বলে যে এই, তুই কথা বলছিস না কেন। তো প্রিয় লিসেনার, এই কথা বলার পর ওই ছেলে বলল যে আপনি আমাকে কেন বিরক্ত করতেছেন, দেখতেছেন তো আমি মাছ ধরতেছি। তারপর জব্বার আলীর রাগ আরও বেড়ে যায়। তখন সে বলে, তুই মাছ ধরতেছিস আবার আমার সাথে বলতেছিস আমি বিরক্ত করতেছি তোকে, তো দাঁড়া, তোর খবর আছে আজকে। তো জব্বার আলী প্রিয় লিসেনার অনেকটাই রাগী মানুষ, এবং সে ততটা ভালো মানুষ না, ভালো প্রকৃতির মানুষ না। সে এই যে মানুষের সাথে খারাপ ব্যবহার করে বা মানুষের সাথে একটু ইয়া করে আর কি। তো সে কি করলো, ওই ছেলেটাকে বলল যে দাঁড়া, তোকে আমি শিক্ষা দিতেছি। আর প্রিয় লিসেনার্স, বলে রাখা ভালো যে ছেলেটি মাছ ধরতেছিল ওই ছেলেটির বয়স খুব একটা বেশি না, ওই ছেলেটির বয়স ছিল প্রায় 8-10 বছর হবে, ওই রকম আর কি। তো সে কি করলো, জব্বার আলী কি করলো, ওই ছেলেকে বলবো তুই যখন বলছিস আমি তোকে বিরক্ত করতেছি, দাঁড়া, তোর খবর আছে। তো এই কথা বলে ওই ছেলের নৌকায় সে খেয়াল করলো জব্বার আলী অনেকগুলো মাছ ছেলে ধরেছে এবং অনেক বড় বড় মাছ সেগুলো। তখন কি করলো, জব্বার আলী তার নৌকা থেকে ওই ছেলের নৌকা থেকে ওই মাছগুলো নিয়ে তার নৌকায় রেখে দিল। তো এই কাজ করার পর ওই ছেলে বলল যে আপনি এরকম কেন করতেছেন, আমি মাছ ধরতেছি, আপনি কেন আমার মাছগুলো নিলেন। তখন জব্বার আলী কোনো কিছু না বলে তো তোর মাছ নিতেছি, তোর সমস্যা কি, আমি মাছ নিব। তখন ওই ছেলে বলল, আপনি মাছ নিয়েন না, যেভাবে নিছেন সেভাবে আপনি আবার নৌকায় রেখে দেন। জব্বার আলী রেগে গিয়ে বলে, আমি রাখবো না, তুই পারলে তোর বাপকে নিয়ে আয়, যা। তারপর ওই ছেলে বলে, আমি কেন আমার বাবাকে নিয়ে আসবো, আমার বাবা আসলে তো আপনি নিজে বাঁচতে পারবেন না। প্রিয় লিসেনার, ছেলেটি যখন এই কথাটি বলল তখন জব্বার আলী আরও রেগে যায়, রেগে গিয়ে ছেলেকে একটা চোর থাপ্পড় মেরে দেয়। চোর থাপ্পড় মারার পর ছেলেটি আর কিছু বলে না। তারপর জব্বার আলী এই মাছগুলো নিয়ে সে আবার চলে এসে সেগুলো বাজারে বিক্রি করে অনেক টাকাই সে পেয়েছে। তারপর জব্বার আলীকে বিভিন্ন মানুষ প্রশ্ন করলো যে তুমি তো এতগুলো মাছ কখনোই মারতে পারো না, এত বড় বড় মাছগুলা তুমি কোথা থেকে পেলে বা কিভাবে মারলে। তখন জব্বার আলী সে প্রত্যেককে এই ঘটনাটা বলে দিল, কারণ সে এতে মানুষকে যে বলছে এতে তার কিছু আসে যায় না। জব্বার আলী এতটা নিচ প্রকৃতির লোক, সে এতটা নিচু মানুষ, সবাইকে আবার বলেও দিছে যে এরকম ঘটনা, একটা ছেলে মাছ ধরছিল, আমি তার মাছগুলো ছিনিয়ে আনছি। তো এই কথাগুলো শুনে মানুষ অনেকটা খারাপ পায় এবং মানুষ তাকে বলে যে তোমার এই কাজটি ঠিক হয়নি, তুমি ছেলেটি এত কষ্ট করে মাছগুলা ধরছে, তুমি যে তার মাছগুলা নিয়ে আসছো, এটা তো ঠিক হয় নাই জব্বার আলী। তখন সে মানুষের সাথেও ঝগড়া শুরু করে এবং বলে যে আমি আনছি, ভালো করছি, তোমরা এত বেশি জ্ঞান দিও না। প্রিয় লিসেনার্স, এই কথা বলার পর জব্বার আলী তার বাসায় চলে যায় এবং পরের দিন সে আবার মাছ ধরতে আসে। এবং মাছ ধরতে আসে সেদিন তার সাথে কোনো ধরনের ঘটনা ঘটে না, ওই দিনও সে কোনো প্রকার মাছ পায় না।
বিলে আসে কিন্তু মাছ পায় না। তারপর সে আবার চেষ্টা করে যে ওইখানে যাবে, ওই ছেলে যেখানে মাছ ধরছিল ওইখানে যাবে এবং ওই ছেলের মাছগুলো আজকে আবার নিয়ে আসবে। তো প্রিয় লিসেনার্স, তো সে আবার ওইখানে যায়, ওই ছেলের কাছে যায় যে জায়গায় ওই ছেলে মাছ ধরছিল গতদিন, যেখান থেকে মাছগুলো সে ছিনিয়ে আনছিল ছেলের কাছ থেকে, ওইখানে যায়। যাওয়ার পর কিন্তু ওই ছেলেকে আর দেখতে পায় না। তো সে মন খারাপ করে জব্বার আলী চলে আসে। পরের দিন আবার কি করে প্রিয় লিসেনার্স, সে মাছ শূন্য হাতে বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরে যাওয়ার পর আবার প্রত্যেকে তাকে বলা বলি শুরু করে যে আজকে কি মাছ মারতে পারলা না জব্বার মিয়া? তো সে বলল না, আজকে মাছ মারতে পারি নাই। তো পরের দিন ওই যে তার সাথে কয়েকজন জেলে ছিল, তারা বলল যে সমস্যা নাই, তুমি এক কাজ করো, আমরা তো মাছ ধরতে যাই, প্রত্যেক দিনই আমরা মোটামুটি মাছ ধরতে পারি, তুমি যদি চাও তাহলে আমাদের সাথে শেয়ারে মাছ ধরতে পারো। আমরা 4-5 জন মিলে মাছ ধরি, তো কেউ যদি নাও মারতে পারে তো এই 4-5 জন আমরা ভাগাভাগি করে এই মাছগুলো নিয়ে যাই। তারপর জব্বার আলী বলল, আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের সাথে মাছ ধরবো, সমস্যা নাই, তোমরা যখন আমাকে যাও মাছ ধরতে যাবা তখন আমাকে নিয়ে যেও, কোনো সমস্যা নাই। তারপর জব্বার আলী তার বাসায় চলে যায় এবং পরদিন সে কী করে, ওই যে জেলেরা তাকে বলছিল যে মাছ ধরতে যাবে, তাদের সাথে সে সকালবেলা আবার মাছ ধরতে যায়। প্রিয় লিসেনার্স, যখন তারা ওই সকালবেলা মাছ ধরতে যায় তখন তারা মোটামুটি সন্ধ্যা পর্যন্ত মাছ মারতে থাকে। মাছ মারার পর এক পর্যায়ে জব্বার আলী কী করে, ওই যে 4-5 জন তার সাথে ছিল, তারা ওই জব্বার আলীকে বলে যে তুমিও মাছ ধরো ওইদিকে, আমরা ওইদিকে আসি, সমস্যা নাই। তারপর প্রিয় লিসেনার্স, হঠাৎ করে সবাই লক্ষ্য করে জব্বার আলী সেখানে নাই। মাছ যে মারতেছে এই বিলের আশেপাশে কোথাও জব্বার আলীকে পাওয়া যাচ্ছে না, বা সে নাই, নৌকাসহ সে গায়েব। প্রিয় লিসেনার্স, তখন অনেকে ভয় পেয়ে যায় যে জব্বার আলী কোথায় গেল, নাকি অন্য কোথাও চলে গেল। তো সবাই কি করলো, তারপর সাথে যে জেলেগুলো ছিল সেই জেলেগুলো চারিদিকে তাকে খোঁজাখুঁজি করতে শুরু করলো। তো খোঁজাখুঁজি করতে শুরু করলো কিন্তু তাকে কোথাও পেল না। তারপর প্রিয় লিসেনার্স, তারা দেখলো যে নৌকাটাতে জব্বার আলী মাছ ধরছিল সেই নৌকাটা এই বিলের এক পাশ দিয়ে ভাসছে। তো এইটা দেখার পর তার সাথে জেলেরা অনেকটা ভয় পেয়ে যায় এবং ভয় পেয়ে তারা চিৎকার চেঁচামেচি শুরু করে এবং আরও ডুবুরি তাদেরকে ডাকতে থাকে যে এরকম জব্বার আলী তো আমাদের সাথে মাছ মারতে আসছিল, তো হঠাৎ করে তার নৌকাটা এখানে দেখা যাচ্ছে ভেসে আছে, কিন্তু তাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপর প্রিয় লিসেনার্স, তারা নৌকা রেখে তারা সাঁতরে জব্বার আলীকে খুঁজতে থাকে এবং খোঁজাখুঁজির এক পর্যায়ে প্রিয় লিসেনার্স প্রায় 2 ঘন্টা পর জব্বার আলীকে পাওয়া যায়। তাকে মৃত অবস্থায় পাওয়া যায় ওই বিলের মধ্যে এবং তার মুখে ছিল আপনার একটি বড় আকৃতির মাছ, ওই মাছটি তার মুখের ভিতরে ছিল। তো প্রিয় লিসেনার্স, এই ছিল ঘটনা এবং প্রত্যেকেই বলা বলি শুরু করছিল যে জব্বার আলী যে আগে এই একটি ছেলের কাছ থেকে মাছ নিয়েছিল, তো হয়তোবা ওই ছেলেটি কোনো মানুষ ছিল না, কোনো জিন বা কোনো কিছু ছিল, যে কারণে জব্বার আলীর ওই দশা করছে ওই জিনটা। তো প্রিয় লিসেনার্স, এই ছিল ঘটনা। যদি ঘটনাটি আপনাদের সবার ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ঘটনা ভালো নাও লেগে থাকলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো প্রিয় লিসেনার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।